সংস্কৃতির অনেক কথা, সংস্কৃতি আমরা এখন সংস্কৃতি বলতে বুঝি বড় চুল, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, সিরা প্যান্ট পরা, উলঙ্গ নাচ করা। আমাদের সংস্কৃতি কি আসলে? 1971-এর যুদ্ধ, নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলে দিয়েছে এই যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ ছিল না। ভারত ভারতের মতো বলেছে, আমরা আমাদের মতো বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুন্দর সন্ধ্যায় দেশ ও জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দাবি রাখে এমন একটা সময়ের প্রেক্ষিতে প্রফেসর ডক্টর মির্জা গালিবের বক্তব্য শোনার অধীর আগ্রহ নিয়ে আমরা যারা সমবেত হয়েছি তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমার কথা বলার ইচ্ছে ছিল না, আমি জগিং করতে বেরিয়েছিলাম বাসা থেকে, উদ্যানে হাঁটছিলাম। প্রথমে রমনা পার্ক, তারপর সরোয়ার উদ্যান। কি অসাধারণ! মানুষের কলগুঞ্জন, হাসি, মানুষের হৃদয় যেন কোনো ভয় নাই। বলবীর চির অন্যতম অসীর শির নেহারে বৈশিকর হিমাদ্রির। 4 months back, before 36 July, এমন একটা সন্ধ্যায় আমি উদ্যানে হাঁটছিলাম। তখন আন্দোলনের দামামা, সেদিনও কলগুঞ্জন ছিল, মানুষের ভিড় ছিল, কিন্তু সেখানকার পরিবেশ ছিল একটা ভীতিপ্রদ। এক শ্রেণীর মানুষ ছিল মাফিয়া, হিরোইনখোর, গাঁজাখোর, পকেট মার, ছিনতাইকারী। আর আমার মতো যারা পার্কে ভ্রমণ করতে গেছে, জগিং করতে গেছে, তারা ভয়ে মোবাইল টিপে টিপে হাঁটছিলাম। আজকের সন্ধ্যার জগিং আর সেদিনের সন্ধ্যার জগিংয়ের যে পার্থক্য, সেটা হলো 36-এর অবদান। অবদান অংশ নেয় জেনজির। একজন বলেছেন আমরা জেনজি নয়, কিন্তু সামনে যারা বসে আছে সবাই জেনজি, আমরা সবাই জেনজি। আন্দোলনের কাদের অংশগ্রহণ ছিল, কাদের ছিল না, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কারণ জাতি এখন একটা বিন্দুতে উপনীত যে আমাদের এক হতে হবে, অত্যাচার, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি যেহেতু এনাদের সবার মুরব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এখনকার শিক্ষক হিসেবে আমি একটা ফাউন্ডেশনের কথা বলব। 36 জুলাই যে বিপ্লব সাধিত হলো, এই বিপ্লব কিভাবে টিকে থাকবে তার ফাউন্ডেশন, এবং তা আমি আলোচনা করব আন্তর্জাতিক এবং বাংলাদেশ প্রেক্ষিত থেকে। প্রথমে আমি যদি বিশ্বকে দেখি আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে, তাহলে আমরা দেখব যে আমরা যে গত 1000 বছর দেখি বা তারও আগে, তাহলে আমরা সমসাময়িক পৃথিবী দেখি। 1000 বছর দেখলে আমরা সবচেয়ে রিমার্কেবল ইতিহাসের যে সিগনিফিক্যান্ট বিশেষণ, তা ছিল ডেজ অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের দিন। সারা পৃথিবী অন্ধকার। তবে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ইতিহাসে যে চিত্র দেখা যায় তা মূলত ইউরোপ এবং আমেরিকার চিত্র, অর্থাৎ সেখানে অন্ধকার ছিল। অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে মাত্র 500 ইয়ার্স ব্যাক, 15th century, তখন আসলে রেনেসা, অর্থাৎ মানুষ অন্ধকার থেকে মুক্ত হলো। ইতালির রেনেসা থেকে জাগরণ হলো। ব্যাস, জাগরণের পরে কি হলো? জাগরণের পরে পৃথিবী কিভাবে জাগলো? বিশ্বকে ইউরোপের নেতৃত্বে পৃথিবী জাগলো, যেটা তার একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, 18th century। সেই জাগরণ কি হলো? একটা বিশাল বণিক শ্রেণী, ধনী শ্রেণী তৈরি হলো এবং শ্রমিক শ্রেণী, কার্ল মার্কস বলছে ওই শ্রমিকদেরকে শোষণ করে একটা বিশাল বড় গোষ্ঠী বেড়ে উঠলো। এ হলো ইতিহাসের অবদান। এরপর আমরা দেখছি 1776-এর আমেরিকান রিভলিউশন, মার্কিন যুক্তরাষ্ট্রের, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোড়াপত্তন। সেটাও একটা ডেজ অফ ডার্কনেস থেকে আমার যে রেনেসা বা জাগরণের যুগ, সে জাগরণের যুগের দ্বিতীয় অবদান আমেরিকান রিভলিউশন। পৃথিবী আমেরিকাকে মাথা নোয়ায়, আমেরিকার পতাকার কাছে মাথা নোয়ায়,
আমেরিকার মূল্যবোধের কাছে মাথা নোয়, আমেরিকার ডিভির জন্য মানুষ পাগল হয়, আমেরিকাকে যেতে চায়, আমেরিকার গাড়ি ইউজ করতে চায়, আমেরিকার বাড়ি ইউজ করতে চায়। Where is the world without US? আমেরিকা, where is America is America. সেই আমেরিকার কথা বলছি। 1776 এর আমেরিকান রিভলিউশন, তার অবদান কি? টোটাল ডিসক্রিমিনেশন, টোটাল ডিসক্রিমিনেশন, বৈষম্য। এটা ব্যাখ্যা আপনারা সবাই জানেন এবং আমি সেটা দিতে চাই। এরপরে আর একটা বিপ্লবের অবদান ছিল রেনেসাঁ, 1789 এর ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। সে ফ্রেঞ্চ রেভলিউশনের অবদান কি ছিল সেটা আপনারা ইতিহাসে দেখছেন, একটা টোটাল ডিসক্রিমিনেশন। এবং ফ্রান্স এত ডিসক্রিমিনেটরি, সেখানে একটা মেয়ে যদি মাথায় ওড়না দেয় তাহলে তাকে টার্গেট করা হয়, তাকে মৌলবাদী সন্ত্রাসী বলা হয়। এবং সেখানে স্কুলের ড্রেস কোড আছে, যেসব মেয়েরা অ্যারাব মেয়েরা, যারা শুধু ইসলামের কারণে, অ্যারাব হবার কারণে মাথার উপর একটা ওড়না টেনে দেয়, তাদের ওড়না খুলে নেওয়া হয়, স্কুল থেকে বহিষ্কার করা হয়। এই হলো রেনেসাঁর অবদান। এরপর যেটা হলো অবদান যাই হোক না, 1776 1789 এর ফ্রেঞ্চ এবং আমেরিকান রিভলিউশন পৃথিবীকে নেতৃত্ব দিল। কি নেতৃত্ব দিল? আর একটা অবদান হলো জাগরণের যুগের অবদান হলো সারা পৃথিবীকে তোমরা দখল করো, সহজ সরল আদিবাসীদেরকে হত্যা করো এবং তাদের ভূমি দখল করো। তার প্রথম যাত্রা হয়েছিল রেড ইন্ডিয়ান্স এর ভূমি, আজকের মার্কিন যুক্তরাষ্ট্র। যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো লুণ্ঠন, ধর্ষণ এবং হত্যাকারী। তারা এই জাতিটাকে ধ্বংস করে এই রাষ্ট্রটা দখল করে আমেরিকা বানিয়েছে। ইউরোপিয়ান কলোনিয়ালিজম, ডাচ, ব্রিটিশ, পর্তুগিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, যে বড় ইউরোপিয়ান দেশের নাম বলবেন তাদের সব জায়গায় কলোনি ছিল। এই কলোনিয়ালিজম একটা গর্বের ইতিহাস, গৌরবের ইতিহাস, অহংকারের ইতিহাস একজন ইউরোপের কাছে। আর আমাদের কাছে এটা আমাদের বেদনার ইতিহাস, কান্নার ইতিহাস, বঞ্চনার ইতিহাস। কারণ তারা আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে, আমাদের সংস্কৃতিকে কেড়ে নিয়েছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদের জমি কেড়ে নিয়েছে, সর্বোপরি আমাদের উপর শাসন করেছে। যেমন নীল চাষ আমাদের এখানে এবং হাত কেটে দেওয়া, এই গল্প আমরা জানি। কারণ আমরা পৃথিবীর এমন একটা কলোনি ছিলাম, গ্রেটেস্ট কলোনিজ অফ দ্য ওয়ার্ল্ড, ব্রিটিশদের লঙ্গার টাইম, মোর দ্যান 2.5 years, 500 years আমাদের ব্রিটিশ কলোনি ছিল। এই হলো জাগরণের যুগের ইতিহাস। এবং একদিকে তো জাগরণের ইতিহাস পৃথিবীকে এটা দিল, তারপরে কি হলো মারামারি কাটাকাটি, তাদের ভেতরে আবার মারামারি কাটাকাটি, অ্যালায়েন্স স্ট্রাকচার হলো, অস্ত্রশস্ত্র বানানো, তারা যুদ্ধ করলো। আমরা ইতিহাসে 3টা শান্তি চুক্তি দেখি, একটা হলো হেগ শান্তি চুক্তি, লিগ অফ নেশনস চুক্তি, আর লেটেস্ট ইউনাইটেড নেশনস চুক্তি। সবই শান্তি চুক্তি। কোন শান্তি চুক্তি? যে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত করেছে ইউরোপের বাইরের লোকেরা করে নাই, সকল যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত ইউরোপে। এবং মোস্ট অফ দিস ওয়ার্স অ্যান্ড কনফ্লিক্টস ওয়ার ইনভলভিং রিলিজিয়নস, বাই দ্য ওয়ে ক্রিশ্চিয়ান রিলিজিয়নস বা জিউস রিলিজিয়নস। ধর্মকে কেন্দ্র করে ক্লান, ডাইনাস্টিক, রেজিম ইন্টারেস্টে তারা যুদ্ধ করেছে, যুদ্ধের পরে শান্তি চুক্তি করেছে। এই শান্তি চুক্তির পরে আমরা একটা শান্তিময় পৃথিবীতে বাস করছি, ইউনাইটেড নেশনস স্ট্রাকচারে। আমরা সবাই জাতিসংঘের সংস্কার পড়ি পৌরবিজ্ঞানে, আমরা জাতিসংঘের দুর্বলতার কথা বলি, নতুন জাতিসংঘের জন্য রেকমেন্ডেশন দেই। আমরা সবাই শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি কথা বলছি। তো আমরা কি ধরনের পৃথিবী? তাহলে আমি কথা বলছিলাম গত 1000 বছর সাম্প্রতিক ইতিহাস, বিশ্বের দিকে তাকালে সবাই অন্ধকার থেকে জাগরণের যুগে আসলে, এবং তার উপহার কি আমরা দেখলাম। এখন আমি যদি একটু বিচ্যুত হয়ে দক্ষিণ এশিয়ায় আসি, বিশেষ করে বাংলাদেশে আসি, তাহলে আমরা জাগরণের যুগে কি করেছি? আমরা তো প্রথমেই আমাদের 12th সেঞ্চুরিতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মুসলিমদের শাসন হলো। বাই দ্য ওয়ে, মুসলিমদের শাসনের আগে ভারতবর্ষের অবস্থা কি ছিল? শোষণ, বঞ্চনা, কাস্ট সিস্টেম। একজন উচ্চবর্ণের হিন্দু সেও হিন্দু, আর একজন নিচুবর্ণের হিন্দু সেও হিন্দু। তার সাথে কথা বলা নিষেধ, স্পর্শ করা নিষেধ, গন্ধ নেওয়া নিষেধ, একসাথে বসে খাওয়া নিষেধ, কথা বলা নিষেধ। এটা ছিল হিন্দুদের ভেতরকার সম্পর্ক। আর নেড়ে মুসলিমদের তো কোনো কথাই নাই।
তা এরকম একটা সমাজ যেটা সম্পূর্ণ অত্যাচার, শোষণ, নির্যাতন, নিপীড়নের উপরে চলছিল, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মুসলিমদের শাসন আসার পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগমনের পরে যে নতুন যুগ হলো, তখন আদালত, ইনসাফ, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা চালু হয় ভারতবর্ষে। সেটা সূর্য নেমে যায় 1757 সালে ব্রিটিশদের পলাশির আম্রপানের যুদ্ধের মাধ্যমে। 1757 সালের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রথম যুদ্ধ 100 বছর পর 1947 সালে 1947-এর যে মুক্তিযুদ্ধ, সে যুদ্ধের পর আবার আমরা যুদ্ধ করে 1971। কেন যুদ্ধ করেছিলাম 47-এ, আবার কেন যুদ্ধ করলাম 1971? আমি প্রশ্ন রাখছি সবাইকে। এরপর আবার আমাদের একটা যুদ্ধ করতে হয়েছে, ছোট্ট একটা যুদ্ধ কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট, 1975-এর অগাস্ট মাসে। এই যুদ্ধে আমাদের সমন্বয়করা ছিলেন না। বলা হয় সো কল্ড অ্যাম্বিশাস, কিন্তু অ্যাম্বিশাস নয়, প্রচণ্ড জাতীয়তাবাদী, মানব প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, অমিত তেজা, অসীম সাহসী, বীর ইয়াং সোলজার্স। তাদের রক্ত গরম, মাথা ঠান্ডা, ঠান্ডা মাথায় প্রাসাদে ঢুকে যা করার করেছিল। এটা না করলে 77-78 ওই যে ইনওয়ার্ড ওরিয়েন্টেড গ্রোথ স্ট্র্যাটেজাইজেশন থেকে আউটওয়ার্ড ওরিয়েন্টেড গ্রোথ স্ট্রাটিফিকেশন, ডাইভার্সিফিকেশন ফর ডেভেলপমেন্ট অফ বাংলাদেশের নিউ চ্যাপ্টারের মুখ বাংলা দেখতো না। এবং আমরা যে 71-এ তলাবিহীন ঝুড়ি ছিল, তলাবিহীন ঝুড়িতেই থাকতাম। বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতো না, ভারতের পরদ রাজ্যে পরিণত হতো। তারপর আরেকটা যুদ্ধ হয়েছিল 1991, এটা ছিল কনস্টিটিউশনাল ওয়ার। তারপরে আমাদের মা মোহতারামা খালেদা জিয়া প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন। সবশেষে 2024 জুলাই রিভলিউশন। আমি এত ইতিহাস কেন টানছি? 36 ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এটা এজন্য টানছি যে একটা জাতি এত মুক্তিযুদ্ধ করে। আমেরিকানরা তো 1776-এর একটা যুদ্ধ করেছে, জাস্ট 1776। ফরাসিরা 1789। আমাদের কেন, আমি ক্রোনোলজি দেখছিলাম, 1 2 3 4 5 6 কমপক্ষে 7টি মুক্তিযুদ্ধ আমাদের করতে হয়েছে। কেন করতে হয়েছে সেই কথাই বলতেছে, কারণ আমাদের গোড়া ঠিক নাই। গাছের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢাললে কি কাজ হবে? আমাদের তাই হয়েছে। আমরা প্রতিটি মুক্তিযুদ্ধ করেছি, গোড়া কেটে দিয়েছি, পানি ঢেলেছি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস এখন একটা কথা খুব বেশি বেশি করে বলছেন যে জুলাই রিভলিউশনকে মানুষ ভুলতে বসেছে। কি আশ্চর্য! হোয়াট স্প্লেন্ডিড আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়ারনেস। 3 মাসও পার হয়নি, মানুষ একটা মুক্তিযুদ্ধকে ভুলতে বসেছে, যে মুক্তিযুদ্ধে প্রায় 3000-এর অধিক মানুষ প্রাণ দিয়েছে, মোস্টলি ইয়াং জেনারেশন, নাবালক শিশুরা, এবং লক্ষ লক্ষ এখনো হাসপাতালে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র বলছে ওদের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা নাই। এ কথা শুনে আমরা খুব খেপে গেলাম। আমরা একটা কনসার্ট আয়োজন করেছি, সরকারকে টাকা দেবো তাই। ইনশাল্লাহ ওস্তাদ ফাতে আলী খান পাকিস্তান থেকে চলে আসছেন, কালকে কনসার্ট আর্মি স্টেডিয়ামে। ওর সমস্ত টাকা আমি ন্যাশনাল কমিটির অ্যাডভাইজার, তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ওই কনসার্টে যাবেন শুধু দান করার জন্য। তো একটা জাতি এতগুলো মুক্তিযুদ্ধ কেন করলো, তার মূল কারণ হলো আমরা দুটো জিনিস ধরতে পারি। আমি শেষ করে দিচ্ছি। প্রথম কথা হলো, যে কোনো মুক্তিযুদ্ধ বা বিপ্লব টিকে থাকে যদি চেতনা এবং আদর্শের সমন্বয় হয়। আমরা প্রত্যেকটা মুক্তিযুদ্ধ, আমি যে লিস্ট করলাম 7টি মুক্তিযুদ্ধ করেছি, সবগুলোতে অসাধারণ চেতনা ছিল। আপনারা চিন্তা করুন, এই যে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ জুলাইয়ের কথা, মানুষের কি বিভীষিকাময় দিন, 24 ঘন্টা কেটেছে।
এবং কি চেতনার কাজ করেছে। আমি আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, হঠাৎ করে আমি তাকে পাচ্ছি না বাসায়। 3 তারিখে কোথায় গেল? পরে আমি খোঁজ নিয়েছি, আমার ফোনটাও নাই। আমার শহীদ মিনারে আসার কথা, কিচ্ছু নেই আমার। পরে আমার ফোনে বারবার ফোন করছি, দেখি আমার মেয়ে ফোন, বাপি আমি তো চলে আসছি। কোথায়? শহীদ মিনারে। কেন? তুমি তো দেরি করছো। তুমি কার সাথে গেছো শহীদ মিনারে? আমার ছোট্ট মেয়ে বলে, কেন আঙ্কেল আন্টি ভাইয়ারা সবাই তো চলে আসছে, তোমার আঙ্কেল আন্টি ভাইয়ারা তোমার বাবার চেয়ে প্রিয় হয়ে গেছে, আমাকে না নিয়ে গেছো? বলছে তুমি তো দেরি করছো, ইউ আর লেজি বয়, আই হেট ইউ। এই ছিল চেতনা। এবং সেই চেতনা হাসনাত সার্জিস বলছে মানুষ ভুলতে বসেছে। কেন ভুলতে বসেছে? চেতনা আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয় নাই। একটু আগে আমাদের প্রফেসর সালমান ফাদ বলছিলেন বেঙ্গলি ন্যাশনালিজম, 71-এর চমৎকার নাম, বেঙ্গলি ন্যাশনালিজম। এবং বেঙ্গলি ন্যাশনালিজম, এবং তার আগে 1947-এর আগের ন্যাশনালিজম যায় না কেন? লখনৌ চুক্তি 1905, আমাদের যে বঙ্গভঙ্গ রদ, তারপরে বঙ্গভঙ্গ গঠন, বঙ্গভঙ্গ, এবং 1906-এর মুসলিম লীগ গঠন, এরপর 1913, 14, 15 লখনৌ চুক্তি, তারপর কনস্টিটিউশন তৈরি করা। এই ইতিহাস যদি আমরা দেখি যে সবসময় আমাদের চেতনা কি ছিল? স্বাধীনতার চেতনার ভিত্তিতে ছিল আমাদের বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাস। সংস্কৃতির অনেক কথা, সংস্কৃতি আমরা এখন সংস্কৃতি বলতে বুঝি বড় চুল, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, সিরা প্যান্ট পরা, উলঙ্গ নাচ করা। এটা একটু আগে গান শুনছিলাম আমাদের, এখনো মঙ্গল শোভাযাত্রা করা, এটা হলো সংস্কৃতি। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ দিই, তারা একটা চমৎকার সংস্কৃতি মন্ত্রী উপহার দিয়েছে, ফারুকি। কারণ সংস্কৃতি বলতে আমরা এটাই বুঝি, সরকারের তো কোনো দোষ নাই। ডক্টর ইউনূসের মাইন্ডসেট, সাইকে, অবচেতন মানে সাবকনশিয়াস লেভেলে কাজ করে। সংস্কৃতি মিন্স ভালগারিজম। কারণ রাষ্ট্রিক লেভেল থেকে শিক্ষা কাঠামোতে আমরা সংস্কৃতির ভুল শিক্ষা দিয়েছি। আমি আমার 36-কে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এটা একাডেমিক ফোরাম, সংস্কৃতির উপরে বিস্তর লেখাপড়া করা দরকার, সেমিনার, সিম্পোজিয়াম করা দরকার, রাজু ভাস্কর্যের প্রোগ্রাম করা দরকার। তো আমাদের সংস্কৃতি কি আসলে? কোন সংস্কৃতি দাঁড়িয়ে? আমি যে মুক্তিযুদ্ধের কথা বললাম, সবগুলো মুক্তিযুদ্ধ, আমরা যদি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, সিপাহী বিপ্লব, শরিয়াতুল্লাহ, তিতুমির, এই তাদের চেয়ে যুদ্ধ কি আর কেউ বেশি করেছে? আপনারা সত্যি বলছেন? আল্লাহ সাক্ষী, হাজী শরিয়াতুল্লাহ, তিতুমির, সিপাহী বিদ্রোহ, এর চেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনো যুদ্ধ করেনি। ক্ষুদিরাম, এগুলো বাদ দেন। এই মুক্তিযোদ্ধাদের আদর্শ কি ছিল? হাজী শরিয়তুল্লাহর ইসলামী বিপ্লব, ছাত্র জনতা লড়বে। আর তিতুমিরের বাঁশের খেলা, সাইবুমের গান শোনেন না? এইটাই হলো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি 1947-ও দেদীপ্যমান ছিল। শের বাংলাকে ফজলুল হক, শের সৈয়দ, তারাও কিন্তু এই সংস্কৃতি উপরে, ওখানে কিছু ওই যে ফেন্সিডিল মার্কা বুদ্ধিজীবী, তারা 1947-এ একটা ফাসাদ সৃষ্টির মাধ্যমে তারা আলাদা হয়ে যায়। এবং তখন এটা অনেক জটিল অধ্যায় অফ হিস্ট্রি, আমি সেটা, বাট 47-এর যে স্বাধীনতা, সেটাও ছিল কিন্তু তাওহীদের উপরে। আজকে এই কথাটা ক্লিয়ারলি বলতে হবে, ক্লিয়ারলি। 1971-এর যুদ্ধ, নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলে দিয়েছে এই যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ ছিল না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী চার্লস অফেন্সিভ, নম্র ভদ্র সভ্য, ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না। উনি তার রিয়াকশনে বলছেন ওনার পোস্টে যে উনি ওনার ভারত ভারতের মতো বলেছে, আমরা আমাদের মতো বলব। আমার দেশের 30 লক্ষ মানুষ যদি শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়, আমার স্বাধীনতা নিয়ে তুমি নরেন্দ্র মোদী পোস্ট দেওয়ার কে? এই কথা উনি জোর করে বলতে পারেনি।
এই কথা আমাদের জোর করে বলতে হবে। আমি ওনাকে অনুরোধ করছি, পররাষ্ট্র সচিবকে অনুরোধ করছি, আবারও রিজাইনটা দেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা করা উচিত, ভারতের অ্যাম্বাসেডরকে ডাকা উচিত। This is an integral part of our independence. আমরা ক্ষমা করতে পারি না। তো বলছিলাম চেতনা, 71 চেতনা, বেঙ্গলি ন্যাশনালিজম again was founded on our cultural belief. আমাদের সংস্কৃতির উপর ভিত্তি করে 71 যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে চ্যুত হয়েছিল 72 গভর্নমেন্ট এবং যে কনস্টিটিউশন যে 72, আমরা কনস্টিটিউশন এত মায়া আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল, আহারে কি প্রীতি কনস্টিটিউশন, এই সরকারের কত প্রীতি কনস্টিটিউশনের, এই কনস্টিটিউশনকে তার মানে টাচ করতে রাজি না। আমরা এত করে বললাম ছুড়ে দাও কনস্টিটিউশন বঙ্গোপসাগরে, কিন্তু রাষ্ট্রের কনস্টিটিউশন সেখানেই রইল। এই কনস্টিটিউশন 4টে মূর্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, 4টাই বাংলাদেশের সংস্কৃতির সাথে শুধু সাংঘর্ষিক না, বাংলাদেশ সংস্কৃতিকে জবাই করে দেয়, জবাই। আমার অন্য কিছু দেখার দরকার নাই। যে কনস্টিটিউশন তার দেশের সংস্কৃতিকে জবাই করে দেয়, সেই কনস্টিটিউশনের আর কিচ্ছু দেখার আমার দরকার নাই। আই ডোন্ট নিড। আমি আবারও বলছি এই কনস্টিটিউশনকে ছড়ে দিতে হবে। তারপর যেটা হলো, এই কনস্টিটিউশন ভিত্তি করে বাংলাদেশ যাত্রা শুরু করে। বেঙ্গলি ন্যাশনালিজম ডিডন্ট রিপ্লেস ইসলামিক আইডিওলজি। আমি ইসলামিক বলতে চাইছিলাম না, বললাম একটু টেস্টিফাই করি। আমার ভাই প্রফেসর রাফি সালমান রিফাত সতর্কভাবে বলছেন বেঙ্গলি ন্যাশনালিজম আসলে কালচার কী ছিল। বর্তমান পৃথিবীর হার্ভার্ড তাত্ত্বিক, আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট, ফরেন পলিসি অ্যাডভাইজার স্যামুয়েল P.A. হান্টিংটন, হু আর উই অ্যান্ড দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, বুকস অ্যান্ড ফরেন অ্যাফেয়ার জার্নাল, সব জায়গায় উনি সংস্কৃতি ব্যাখ্যা দিয়েছেন। কি দিয়েছেন? উনি বলেছেন সংস্কৃতি অনেক ইনগ্রেডিয়েন্টস, রিলিজন ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, অ্যান্ড রিলিজন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট অফ কালচার। আমার কালচার গড়ে ওঠে যে যে উপাদানে, ধর্ম হলো সবচেয়ে শক্তিশালী কালচার। হান্টিংটন আমেরিকায় থাকতে বলতে পারেন, উনি বলছেন যে আমাদের কালচার হলো ক্রিশ্চিয়ানিটি এবং ইংলিশ। তো আমরা বঙ্গদেশে বলতে পারি না আমাদের কালচার ইসলাম। তবে আমি ইসলাম না বলে আমি বলি আমাদের কালচার হলো যার যা ধর্ম তার তার, সবার ধর্ম তার কালচার, এবং এই কালচারই হবে আমাদের স্বাধীনতার ভিত্তি। বলবো 36কে, এই 36টাকে যদি আমরা সামনে নিতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের এই যে চেতনা, এই চেতনা মরে যাবে যদি না এটার ভিত্তি স্থাপন হয় কালচারের উপর, অর্থাৎ ইসলামিক রিলিজনের উপরে। এ কথা কোনো দ্বিধাহীনভাবে বলতে হবে, ইসলাম অ্যান্ড ইসলাম শুড বি দ্য ফাউন্ডেশন অফ বাংলাদেশ স্টেট অ্যান্ড সিস্টেম। সবশেষে একটু খোঁচা দিয়ে যায় কে কিন্ডেলবার্গার, রবার্ট কিওহান এবং রবার্ট গিলপিন, তারা কিন্তু বিংশ শতাব্দীর বিশ্বের স্ট্রাকচার এবং সিস্টেমের পরিবর্তনের কথা বলছে, এবং তারা যা বলছে তা কিন্তু আমাদের সারা পৃথিবীর কোথাও মানযোগ্য নয়। তার কন্ট্রিবিউশন আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। আমাদের নতুন তত্ত্বায়নে যেতে হবে, এবং সেই তত্ত্বায়নের জন্যে আমাদের কোরআন এবং হাদিসটা ভালো করে পড়তে হবে, সেখান থেকে সমাধান নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল ওয়িলদান রব্বানা জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা রব্বানা জাআলনা মিন লাদুনকা নাসীরা। এই নির্যাতিত মুসলিম জনপদ নাসির এবং অলিস আছে, সেই অসির আইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। এই ইসলাম বিরোধীদের পক্ষে তোমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একসাথে মিলে সবাই চেষ্টা করো। পাঞ্জেরি রাত বহুবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা জেগে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, পাঞ্জেরি রাত বহুবার কত দেরি পাঞ্জেরি। থ্যাংক ইউ ফর